রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। রাজনৈতিক সংস্কৃতি যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের প্রতীক। রাজনীতি সম্পর্কে জনগণের মনোভাব, বিশ্বাস, আস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরই নির্ভর করে দেশের রাজনৈতিক সংস্কৃতি কতটা উন্নত কিংবা অনুন্নত। ২৪-এর ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কতটা বদলেছে? রাজনৈতিক প্রতিপক্ষ একে অপরের শত্রু নয়, বরং ভিন্ন আদর্শের সহযাত্রী। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বক্তব্য, স্লোগান কিংবা আচরণে কতটা সম্মান দেওয়া হয় সহযাত্রীকে? আর রাজনীতিবিদরাই বা জনগণকে কতটা সম্মান করেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কতটা রাখেন? দখলবাজি, চাঁদাবাজি, মিথ্যা মামলার রাজনীতি কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। বলছিলাম রাজনৈতিক সংস্কৃতি যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের প্রতি, কিন্তু ২৪-এর ৫ই আগস্টের পর আমাদের রাজনীতিতে হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতির কথা আমরা বারবার বলছি সেটি আসলে কতটা বদলেছে? শুরুটা করতে চাই শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে। শুরুতেই জানতে চাই রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে আমরা কি বুঝি? উন্নত দেশগুলোর আসলে যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এর পরিবর্তন আসলে কোথায় দাঁড়ায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। সরাসরি প্রশ্নের উত্তরে যাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন ডক্টর আমিনুল ইসলাম, ফিলোসফি পড়াতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ছিলেন। উনি আমাদেরকে বলতেন যে আমরা আসলে কি সংস্কৃতি চাই। আমাদের এখানে কাদা থাকবে, কিন্তু কাদা ছোড়াছুড়ি থাকবে না। আমরা তর্ক করব, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাটা রেখে আমরা কথাগুলো শিখব, এবং আমাদের প্রত্যেকেই, আমি মনে করব আমি যার সাথে কথা বলছি তিনি আমার একজন শিক্ষক। তার কথার ভেতর থেকে আমার যতটুকু প্রয়োজন আমি গ্রহণ করব, যতটুকু প্রয়োজন আমি গ্রহণ করব না। কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে আপনি যদি যান, আমরা খুব বেশি এগোতে পারিনি। আমাদের এখানে সংস্কৃতিটা হচ্ছে বানরের ওই বাঁশ বেয়ে ওঠার মতো, 5 ফিট ওঠার পর আবার 3 ফিট নেমে যায়। এখানে গণতন্ত্রের লড়াই হয়েছে, এখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হয়েছে, এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু আমাদের অগ্রগতির জায়গাটা যদি বলেন, আমরা একটু এগোই আবার পিছিয়ে আসি। আবার কখনো কখনো আমরা পরিষ্কার বুঝতে পারি না যে আমাদের এখানের যে বিরোধটা, সেটা আসলে ফোকাসটা কোথায়, বিরোধটা কী নিয়ে। আমাদের যে তরুণ, যাদের উপরে ভর করে এবং বিশ্বাস করে আমাদের এখানে প্রবীণরা বেঁচে আছেন, আমি সেই তরুণদের একটা বিরাট অংশের মধ্যে, রাজনীতিতে তো দেখি তরুণদের মধ্যেও এক ধরনের অসহিষ্ণুতা আমার কাছে প্রবলভাবে ধরা দেয়। দুদিন আগে দেখলাম একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তিনি মিডিয়ার সামনে বলছে মিলন কিভাবে পরীক্ষা নেবে এটি তার ব্যাপার, আমরা আমাদের মতন করে পরীক্ষা দেব। এটা আমি তাকে অভিযুক্ত করব না। আমি এই কারণে অভিযুক্ত করব না, একটা অভ্যুত্থান যদি হয় সমাজে, তার ভেতর থেকে সমাজের ভেতরের যে নানা রকমের যে ব্যারিয়ারগুলো থাকে, সমাজের মধ্যে যে গঠন, যে সমস্ত বিষয়ের উপরে সমাজটা গড়ে ওঠে, প্রত্যেকটা জায়গায় আঘাত করে,
কোথাও কোথাও ফাটল ধরে, কোথাও ভেঙে যায়। আপনার দায়িত্ব হচ্ছে, আপনি যদি সমাজের নেতা হন, আপনি যদি রাজনীতির পথপ্রদর্শক হন, আপনার দায়িত্ব হচ্ছে সমাজকে পথ দেখানো, আলোকিত করা। কিন্তু এটি করার জন্য কেবলমাত্র পেছনের যে ঘটনাগুলো, এগুলোকে নিয়ে চর্চা করা, অভিযোগ পাল্টা অভিযোগ না, আপনাকে নতুন একটা সংস্কৃতি নির্মাণ করতে হয়। আমাদের এখানে সেই সংস্কৃতিটা হয়নি। এবং আজ থেকে 2 বছর 3 বছর আগে যে সংস্কৃতি আমরা দেখেছি, যে কথাগুলো দেখেছি, আচ্ছা এই সময়কালে একজন পলিটিশিয়ানের একটা মেয়ে থাকা, সন্তান থাকা, এটি তার জন্য যে কতটুকু পেইনফুল আপনি সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন। তার স্ত্রী, তার পরিবার, যে ভাষায় তাদেরকে আক্রমণ করা এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়, এটা রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতির 3টি ধারা যদি আমরা একটু বিশ্লেষণ করি, অর্থাৎ 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের রাজনৈতিক সংস্কৃতি, 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই রাজনৈতিক সংস্কৃতি, কিংবা এখন এই 3টি ধারার যে রাজনৈতিক সংস্কৃতি, সেটি আসলে একই চাকায় কি ঘুরছে, নাকি পরিবর্তন কিছুটা হলেও আছে, কি বলবেন? 5ই আগস্টের আগের অবস্থাটা তো আমরা জানি। আমাদের এখানে নানা রকমের বাহিনী তৈরি করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এবং সোশ্যাল মিডিয়ার বাইরে পলিটিক্সের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে প্রতিপক্ষের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ, সেগুলো ছিল। 5 আগস্টের পরে আমরা যেটা ভেবেছিলাম যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনের জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা খারাপ থেকে শিক্ষা গ্রহণ করিনি। আমরা তার আগে যে সংস্কৃতিটাকে আমি পছন্দ করি না বলে তাকে বিদায় করলাম, দেশ ত্যাগে বাধ্য করলাম, পালিয়ে গেল, কিন্তু এর ভেতর থেকে যে শিক্ষাটা গ্রহণ করার কথা ছিল, আমি সেই শিক্ষাটা গ্রহণ করিনি। তার প্রমাণ হচ্ছে, আমি রাস্তায় যখন একজন নারীকে দেখেছি টিপ পরে হাঁটছে, আমি মোরাল পুলিশিং করেছি। আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধুকে দেখেছি, সে তার মতো তার জন্য স্বাচ্ছন্দ্য পোশাক পরে এসেছে, আমি সোশ্যাল মিডিয়ায় অথবা মেইন স্ট্রিম মিডিয়ায় যেখানে সুযোগ পেয়েছি তার সাথে যে ব্যবহারটা করেছি। আমি এখানকার পলিটিক্যাল লিডারদেরকে পরস্পরের বিরুদ্ধে যেভাবে লাগিয়ে দিয়েছি, যে শব্দগুলো বন্ধু বান্ধবের সাথে আমরা উচ্চারণ করতেও অস্বস্তি বোধ করি, সেই শব্দ আমি কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া যেখানে সেখানে উচ্চারণ করছি। এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার জায়গাটা আপনি দেখবেন, আমি কয়েকদিন আগে এক জায়গায় বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াটা কি, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যে মিডিয়াকে ব্যবহার করে শায়েরের বিরুদ্ধে, শায়ের যে মিডিয়াটাকে ব্যবহার করে ইলিয়াসের বিরুদ্ধে, আমি নাম উদাহরণ হিসেবে বলছি, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে যে মাধ্যমটাকে ব্যবহার করে সারাদিন লেগে আছি। আপনি আমাদের সমাজে কোনো পজিটিভ কোনো উদ্যোগ নেই, পজিটিভ কোনো কিছুই হয় না। আপনি এই জায়গাগুলোতে কোনো পজিটিভ আলোচনা কি দেখেন? সারাদিন আমি, গতকালকে একটা খেলা হয়েছে এবং এমনভাবে ট্রল করা হয়েছে, আজকে দেখলাম কোথায় যেন একজন অভিমানে আত্মহত্যা করেছে। কোথায় খেলা হচ্ছে? আর বাংলাদেশে এমনভাবে আমি আমার বন্ধুকে আক্রমণটা করছি, সে একটা সময়ে এটি সঠিক না, তারপরেও নিজেকে ধরে রাখতে পারছে না, আত্মহত্যার পথ সে বেছে নিচ্ছে। অর্থাৎ অসহিষ্ণুতা, সহনশীলতার অভাব, এমন জায়গাটা। এবং জুলাইয়ের পরে এটি বেড়েছে, যেটা কমার কথা ছিল, যে হারমোনিটা এখানে থাকার কথা ছিল। আমরা তর্ক করব, আমরা বিতর্ক করব, আমি শিক্ষক হিসাবে তার কাছ থেকে আমি শেখার চেষ্টা করব, কিন্তু সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। জি, ফরিদুল হক, জুলাই আন্দোলনে মানুষ আপনাদেরকে, সাধারণ জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছিল এবং তাদের প্রত্যাশা ছিল এই যে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা বারবার আলোচনা করছি, সেটি আসলে পরিবর্তন করবেন। শুরুতেই জানতে চাই আপনারা আসলে কতটা পরিবর্তন করতে পেরেছেন, সেই সাথে জানাবেন। শরীফুজ্জামান শরীফ যেমনটা বলছিলেন যে তরুণদের মাঝে কিছু অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, সেটাও তিনি দেখতে পাচ্ছেন। এই বিষয়ে কি আপনি একমত কিনা, বা এর পেছনে আপনার যুক্তি কি? জি, ধন্যবাদ সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঠিক জানি না আপনি কোত্থেকে বললেন যে আপনারা কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। রাজনৈতিক সংস্কৃতি কিংবা কালচারাল যে পরিবর্তন, এটা কোনো ব্যক্তি কিংবা দলের মাধ্যমে হয় না, এটা সবাই মিলে করতে হয়। এখানে যেটা হয়েছে যে আমরা ফ্যাসিবাদী আমলে যেই রকম চর্চা দেখে এসেছি,
এইটার একটা প্রভাব আছে, মানে এনে কয়েকটা জিনিস আছে, কিন্তু প্রধান জায়গাটা বলি, মানে ফ্যাসিবাদী আমলে প্রধানত মানে মানুষ কাকে দেখে, মানে টেলিভিশনে কাকে দেখা যাচ্ছে, পত্রিকায় কাকে দেখা যাচ্ছে, মানে এই ফেজগুলো তো গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখেন, মনে করে দেখেন যে ওই ফ্যাসিবাদী যে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অপোজিশন দলের নেতা নেত্রীদেরকে নিয়ে কিংবা মৃত নেতাকে নিয়ে যেই ধরনের বক্তব্য, যেই ধরনের শব্দচয়ন করতেন, এটার প্রভাব সমাজে পড়ছে না? কোটি কোটি মানুষ এই সমস্ত বক্তব্য দেখেছে। আর একটা জায়গা হচ্ছে ফ্যাসিবাদী আমলে যেটা মানে ফ্যাসিস্টরা যা করে আর কি, মানে তারা খুব পরিকল্পনা করে শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে ফেলে, খুব পরিকল্পনা করে। যেমন ধরেন বড় বড় উদ্যোগ নিয়েছে, এখানকার বড় বড় শিক্ষাবিদরা নতুন নতুন শিক্ষা প্রকল্প আনছে, সেই শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের ট্যাক্সের পয়সা ইনভেস্ট করা হয়েছে। ইনভেস্ট করে আপনি খেয়াল করে দেখেন 15 বছর আগে আমাদের শিক্ষার যে মান ছিল, আমি মানের কথা বলছি, কত বাড়ছে আমি এই জায়গায় বলছি না, শিক্ষার যে মান ছিল যখন ক্ষমতা ছাড়ে তখন শিক্ষার মান অনেক কমে গিয়েছে। এটা খুব পরিকল্পনা করে করা হয়। এখন আপনি এই 15 বছরের মধ্যে যারা ওই মানের শিক্ষা নিয়ে বড় হচ্ছে কিংবা বড় হলো, ওর উপরে তো আপনি দায় দিতে পারবেন না, ওর তো কিছু করার নাই। আর একটা জিনিস হচ্ছে যে গণ অভ্যুত্থান যখন হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানত গণ অভ্যুত্থানের মধ্যে যারা অংশ নিয়েছে, একদম একটা মানে কয়েকটা জেনারেশন, এখানে প্রধানত তরুণরা, কয়েকটা ধরেন এদের ব্যাচ বলতে পারি, তো এইটা এমন একটা সিচুয়েশন ছিল, মানে ওই সময়ে যা কিছু আপনার এস্টাবলিশমেন্টের অংশ ছিল সব কিছুকে তারা চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করার পরে যখন বিজয়ী হয়েছে, বিজয়ী হওয়ার পরে তাদেরকে যে সহনশীলতার সাথে ডিল করার দরকার ছিল সেরকম কোনো অ্যারেঞ্জমেন্টই আমাদের ছিল না। এটা আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না, পরিস্থিতিটা এরকম ছিল, এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের ছিল না। আরেকটা বড় জিনিস ঘটেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, শরীফ ভাই যেটা বলছে এটার সাথে আমি এটা নিয়ে আমি কথা বলবো না, এই জায়গাটা আমি যাব না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ফলো করেন, সোশ্যাল মিডিয়া আমাদের এখানে কখন থেকে ভায়োলেন্ট হয়ে ওঠা শুরু করলো, কিংবা সোশ্যাল মিডিয়ার কালচার কখন থেকে মানে খারাপ হওয়া শুরু হলো, এটা প্রধানত ঘটলো হচ্ছে ব্লগ জামানার পরে, যখন সোশ্যাল মিডিয়াতে বড় ঘটনা ঘটলো 2013-তে গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বর, এইটার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে করে ভায়োলেন্ট হয়ে ওঠা শুরু করলো। কিন্তু তখন পর্যন্ত জিনিসটা ধরেন আমার মনে আছে, তখন পর্যন্ত জিনিসটা একটা ভায়োলেন্ট হলেও এটার মধ্যে এক ধরনের অসংগঠিত এবং জিনিসটা ব্যক্তি উদ্যোগে জিনিসটা চলছিল, টেকনোলজি অত ডেভেলপ করে নাই। কিন্তু খুব রিসেন্ট সময়, একেবারে ফ্যাসিবাদের শেষের দিকে, ধরেন হয়তো বা 2018-17 দিকে হবে, সিআরআই যখন প্রতিষ্ঠা হলো, সিআরআই যে ধরেন এইখানে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা, এবং এই যে এখন যে আমরা বট বাহিনী নিয়ে কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং। বট বাহিনী নিয়ে আমরা একে অপরকে এখন করি, কি বলে যে আক্রমণ করি। আমি নিজে খেয়াল করে দেখছি যে আগে যেই জায়গাগুলো থেকে আপনার ধরেন জামাতকে কিংবা বিএনপিকে কিংবা এনসিপিকে অ্যাটাক করা হতো, ওই একই ধরনের আইডি থেকে এখন আসলে আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা হচ্ছে। সো এইটা বোঝা যায় যে এই সংঘবদ্ধ ধরেন এই যে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যে মত উৎপাদন এবং ধরেন ঘৃণা ছড়ানো, এই যে মেকানিজম, এই মেকানিজমটা এখানে অফিসিয়ালি শুরু করে হচ্ছে সিআরআই, আওয়ামী লীগের পক্ষে, এবং এটাকে ব্যাক করে হচ্ছে বিজেপি নিয়ন্ত্রিত একটা সংস্থা, যারা হচ্ছে প্রথম সম্ভবত উপমহাদেশে এইটার কাজ করে। ওইটার একটা ব্যাপক প্রভাব কিন্তু আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপকভাবে আছে। এখন এইটাতে যেটা হয়, আমরা গোড়াতে যাই না, যদি ধরেন আমার পক্ষে একটা মানে বট বাহিনী থাকে তাইলে এটা আমি মজা পাই, আর ওনার বিপক্ষে যখন যায় উনি এটা আমাকে দোষ দেন। হ্যাঁ, কিন্তু আদতে আসলে কারা এইটা বাস্তবায়ন করতেছে, কারা এটা পেছন থেকে এটা নিয়ে কাজ করতেছে, এটা আমি ঠিক জানি না। আমি একটা জাস্ট উদাহরণ দিই। এই যে জুলাইয়ের 1 তারিখে, জুলাই যখন শুরু হলো, স্বাভাবিকভাবেই ফেসবুকে তো জুলাই নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, স্মৃতিচারণ, এইগুলো কিন্তু শুরু হয়ে গেল। আমি খেয়াল করলাম, অন্তত আমি খুব ডেলিবারেটলি খেয়াল করছি, অন্তত 5টা কি 6টা জেলা এবং প্রবাসে 3টা-4টা জায়গা থেকে আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে পরিচিত, যারা জুলাইয়ের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন কিংবা কোনো একটা ছবি শেয়ার করছেন কিংবা কোনো একটা ভিডিও শেয়ার করছেন, আমি খেয়াল করলাম তাদের কমেন্ট বক্সগুলোতে আমি গেলাম। কমেন্ট বক্সগুলোতে গিয়ে ইন্টারেস্টিংলি আমি প্রত্যেকের কমেন্ট বক্সে একই ধরনের ফটোকার্ড পাইছি।
প্রত্যেকের কমেন্ট বক্সে, এবং তারা কেউ কিন্তু খুব সিগনিফিকেন্ট মানুষ না। ধরেন আমার কমেন্ট বক্সে আমরা যেহেতু কিছু কথাবার্তা বলি, আমাদের কমেন্ট বক্সে টার্গেট করে আসাটা খুব ইজি। কিন্তু যে আসলে একজন সাধারণ মানে মানুষ, হয়তো বা একজন সাধারণ রাজনৈতিক মানে একেবারে তৃণমূলের একজন সাধারণ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট কিংবা একজন প্রবাসী যে অনলাইনে হয়তো বা মানে রাজনীতি নিয়ে লেখালেখি করেন, ওনারা তো ওই অর্থে হয়তো সিগনিফিকেন্ট না। কিন্তু এই জায়গাগুলোকেও টার্গেট করে করে একই ধরনের ফটোকার্ড, আমি ধরেন 10টা ফটোকার্ড আমি না পরে কি বলে আমি ডাউনলোডও করছিলাম, ভাবছিলাম এটা আমি ফেসবুকে পোস্ট দিব, কিন্তু হয়নি। তার মানে আমি বুঝলাম যে এইখানে এমন একটা মেকানিজম আছে, আমি টেকনিক্যালি জিনিসটা অত ভালো বুঝি না, কিন্তু এমন একটা মেকানিজম আছে যেই মেকানিজমটা দিয়ে ওনারা হয়তো বা কোনো কিওয়ার্ড ইউজ করে ওরা বুঝতে পারে যে কারা কারা এটার পক্ষে আছে, তাহলে ওদেরকে যে অ্যাটাক করো। তো এইটা কিন্তু একটা বড়, আমি সোশ্যাল মিডিয়ার কথাটা এই জন্য বললাম যে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের এই মানে এই যে সহিষ্ণুতা এবং রাজনৈতিক সংস্কৃতি, এইটার জন্য একটা বড় ভূমিকা রেখেছে সোশ্যাল, মানে এইটাকে কি বলে যে এইটা নষ্ট হওয়ার জন্য। এবং শিক্ষার কথা আমি বললাম, এবং পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক মানে যে নেতৃত্বে ফ্যাসিস্ট যারা ছিলেন তাদের যে বক্তব্য এবং যে ভাষা চয়ন, এগুলো তো স্বাভাবিকভাবে মানুষকে প্রভাবিত করেছে, সংস্কৃতি নষ্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কিভাবে ঠিক করব। ঠিক করার জায়গাটা এটা আসলে খুব মানে সহজ না, এটা আপনি রাতারাতি ঠিক করতে পারবেন না। অর্থাৎ আপনি যেমন শুরুটা বলেছিলেন যে আপনি আসলে ঠিক কোন জায়গা থেকে বলছেন যে আমরা সংস্কৃতি কতটা বদলাতে পেরেছি কিনা, কোন জায়গা থেকে বলেছি আমি সেটা এখন বলছি, সেটা হচ্ছে বিএনপি সরকার কিংবা আওয়ামী লীগ সরকার, দুই দলেরই আসলে ক্ষমতায় থাকাকালীন সময় যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যাই থাকুক না কেন, সেটি আমরা দেখেছি, সেটি 5ই আগস্টের পূর্ববর্তী সময়, আর এখন তো জাতীয় নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু আপনারা যখন এসেছেন, আপনারা যখন জুলাইয়ে আন্দোলন করেছেন, জনগণ তো আসলে জনগণকে আপনারা যে প্রত্যাশা দিয়েছেন যে নতুন বন্দোবস্ত কিংবা নতুন রাজনৈতিক সংস্কৃতি, সেটি আসলে যে জনগণের প্রত্যাশা, সেটি কি আপনারা কতটা সফল হয়েছেন সেটি বাস্তবায়ন করতে গেলে, সেই প্রশ্নের আকারে আমি আসলে প্রশ্নটা করেছিলাম। যাই হোক, এই সফলতার ব্যাপারটা ধরেন, হ্যাঁ এটা তো একটা আকাঙ্ক্ষা তো আছে। আমরা আমাদের জায়গা থেকে শতভাগ সফল হয়েছি এটা বলা মুশকিল, এত অল্প সময়ে এটা বিচার করাও অনেক কঠিন। কারণ আপনাকে সমস্ত কিছুর ভিত্তিতে তো পরিস্থিতিটা ধরেন মানে নির্ভর করে, মানে আপনি কী ধরনের রিয়্যাক্ট করবেন কিংবা কী ধরনের আচরণ করবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন পরিবেশের মধ্যে আছেন। ধরুন আমি এইখানে যখন বসা থাকি তখন আমার রিয়াকশন যেমন, নিশ্চয়ই আমি বাইরে যখন রাস্তায় যেয়ে যখন দাঁড়িয়ে, যেখানে প্রচণ্ড সাউন্ড, ধুলাবালি এবং প্রচণ্ড গরম, সেখানে নিশ্চয়ই আমার রিয়াকশনটা একরকম হবে না। তো এই জায়গাগুলো ডিপেন্ড করে। মানে আমরা যেহেতু একটা ফ্যাসিস্ট হটানো আন্দোলনের বলা চলে যে ছাত্ররা এবং তরুণরাই প্রধানত নেতৃত্বে ছিল, তো স্বাভাবিকভাবেই এরা পালিয়ে যাওয়ার পরে প্রধান টার্গেটে তারা পরিণত করেছে বিভিন্ন জায়গাতে তরুণদেরকে। তো স্বাভাবিকভাবে তারা যে রিয়াকশনগুলো করেছে, এই রিয়াকশনগুলো কখনো কখনো আমরা ভুলে গেছি কিংবা আমরা আলাদা করতে পারিনি। যে ধরেন আওয়ামী লীগের একজন নেতার মানে পলাতক একজন খুনি নেতার সাথে আমার যে আচরণ, বাবুল ভাইয়ের সাথে আমার একই আচরণ হয়তো বা হবে না। মানে বাবুল ভাইয়ের সাথে আমার সর্বোচ্চ বিরোধ হওয়ার পরে একই আচরণ হবে না। এটা সবসময় এই ফাইন লাইনটা টানার ক্ষেত্রে অনেকে হয়তো বা ব্যর্থ হয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটা দাগে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমরা একটা ফেজ পার করে এসেছি, আমাদেরকে একটা নতুন জায়গাতে যেতে হবে, এই মানে আকাঙ্ক্ষাটা আছে, আন্তরিকতাটা আছে। আমি ফজলুদ্দা বাবুল, প্রায় 2 বছর আওয়ামী লীগ দেশে নেই, জাতীয় নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতি এখনো কেন চলছে? অর্থাৎ পুরনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমি আসলে বুঝাতে চাচ্ছি দখলবাজি, চাঁদাবাজি বা মারধর, এগুলো আসলে কেন নিয়ন্ত্রণে আসছে না বা কেন কমছে না? ধন্যবাদ তানিয়াপা এবং সহ আলোচক শরীফুজ্জামান শরীফ এবং ফরিদুল হক সহ সকল দর্শক শ্রোতা এবং কলাকৌশলীকে আমার শুভেচ্ছা। আপনি শুরু করেছিলেন রাজনৈতিক সংস্কৃতি দিয়ে, চলে আসলেন চাঁদাবাজিতে। হ্যাঁ, এটাও একটা সংস্কৃতি, ঠিক সংস্কৃতির মধ্যেই পড়ে আর কি। কারণ সংস্কৃতির আসলে অনেকগুলো ধারা থাকে। আপনি যদি বলেন সংস্কৃতি, কিন্তু সাদা চোখে আমরা সংস্কৃতি বলতে আমরা বোঝাবো যে গান, নাচ, নাটক, সিনেমা, এগুলোকে মানুষ সাধারণ ভাষায় সংস্কৃতি বলে। কিন্তু সংস্কৃতির আসলে অনেকগুলো দিক আছে। রাজনৈতিক সংস্কৃতি, যেটা আজকে আপনার বিষয়, সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতিও একটা সংস্কৃতি, এবং সামাজিকভাবেও অনেক কিছু সংস্কৃতি আছে যেটাকে আমরা সামাজিক সংস্কৃতি বলতে পারি। এবং আমার কাছে মনে হয় যে এই সংস্কৃতিটা চেঞ্জ হবার, এই যে সংস্কৃতির যে একটা অভিযোজন ক্ষমতা, মানে অভিযোজন ক্ষমতা বললে খুব সহজ ভাষায় যদি বলি, সংস্কৃতি অনেক কিছুকে গ্রহণ করে, অনেক কিছুকে ছেড়ে দেয়।
একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমাদের ছাত্ররা নর্মালি বড় চুল রাখতো, আমরা দেখেছি। এখন আবার সংস্কৃতি কি যে একদম ছোট চুল রাখে, এটাও কিন্তু একটা সংস্কৃতির অংশ। একসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আমরা দেখতাম যে খুব ভয়ে থাকতো, কোথাও হয়তো তার বন্ধুর সাথেও বসতে ভয় পাইতো। আমাদের সময় ঠিক এরকমটাই, অমুক স্যার দেখে ফেলবেন। এখন কি হচ্ছে যে দুজন, এটাও কিন্তু একটা সংস্কৃতির অংশ। আগেরটাও যেমন সংস্কৃতি ছিল, এখনকারটাও এরকম সংস্কৃতি কিন্তু। আর আপনি যদি রাজনৈতিক সংস্কৃতি বলেন, ঠিক ওই একইভাবে আমি বলতে চাইব যে সংস্কৃতি, হ্যাঁ 90 দশকে একটা সংস্কৃতি ছিল। আমরা এবং শরীফুজ্জামান শরীফরা বক্তব্যের মাধ্যমে, মানে শরীফ তখন ছাত্র ইউনিয়নের সভাপতি, আমরা তখন ছাত্র দল করি, আমরা বক্তব্যের ক্ষেত্রে, মিছিলের ক্ষেত্রে, বিরোধিতা আর ক্ষেত্রে আমরা রাজনৈতিক মতাদর্শ তুলে ধরতাম, মিছিল করতাম। আবার মধুতে এসে আমরা পাশাপাশি চেয়ারে বসে রাজনৈতিক হেকলিং করতাম, আবার কখনো কখনো একই টেবিলে বসেই আমরা মধুতে চা খেতাম। এটা কিন্তু একটা সংস্কৃতি ছিল। এবং 90-এর পরবর্তী সংস্কৃতি আমরা দেখেছি যে 2003-4-এর দিকেও আমার হল, কবি জসিমউদ্দিন হলে দেখেছি ছাত্র দলের সভাপতি থাকতেন, ছাত্রলীগেরও সভাপতি থাকতেন, ইউনিয়নের সভাপতিও থাকতেন, সবাই একই হলে থাকতেন। ওটাও একটা সংস্কৃতি ছিল। আরেকটা সংস্কৃতি হচ্ছে যে আগে সাধারণত বৃদ্ধ লোকেরা পাঞ্জাবি পরতেন, হুজুররা পাঞ্জাবি পরতেন। এখন দেখা গেছে এটাও সংস্কৃতি, এবং এটা রাজনীতিতে আরো বেশি দেখা যায় যে ইয়াং মানুষও পাঞ্জাবি পড়ছে, ইয়াং মানুষও দাড়ি রাখছে। এটাও কিন্তু একটা সংস্কৃতির অংশ। কাজে কোন সংস্কৃতি ভালো আর কোন সংস্কৃতি খারাপ, এটার চুলচেরা বিশ্লেষণ আসলে এই 15 মিনিট 20 মিনিটে সম্ভব নয়। সংস্কৃতিটাকে আপনি যদি রাজনৈতিক সংস্কৃতির কথাই আসি, যদি আমি এই সকল সংস্কৃতির মূল সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু আমি যে ফ্যাসিস্ট যখন অন্তর্ভুক্ত বলছিলাম, ফ্যাসিস্ট দখলবাজি বা যখন চাঁদাবাজি, মারধর, ঘৃণা এগুলো তো ছড়িয়ে, ভালো সংস্কৃতি না, হ্যাঁ, এগুলো থামছে না। আমি আসছি। ফ্যাসিস্ট যখন ঘৃণা ছড়িয়ে দেবার জন্য মানুষকে কটাক্ষ করত, প্রতিপক্ষকে বাজে কথা বলতো, ওইটা তো সংস্কৃতিতে চলে এসছে। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন মাথায় টুপি দেওয়া শুরু করলো, তখন সমাজের সকল স্তরেও কিন্তু এটার একটা প্রভাব চলে এসেছে। কাজেই আপনি যদি সংস্কৃতির কথাই বলেন, যে যেমন আমার বন্ধুবর একটা কথা বলেছেন যে এখন বানরের বাঁশ বেয়ে ওঠার, পিচ্ছিল বাঁশ বেয়ে ওঠা, আমরা যে অঙ্কটা করতাম যে 1 ফিট উঠলো আবার 2 ফিট নেমে গেল, এই তৈলাক্ত বাসে উঠতে বানরের কতদিন লাগবে। কিন্তু ওভারঅল আমি যদি মনে করি, সোশ্যাল মিডিয়ায় অনেক এখানে সবাই পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছে। হ্যাঁ, হয়তো আমরা ওই স্তর এখনো তৈরি হয়নি আমাদের সমাজের, হয়তো বা আমাদের সমাজের ওই ক্যাপচার করবার যে হাওয়া লেগেছে পৃথিবীতে বা প্রযুক্তিতে, সেটাকে ধারণ করবার হয়তো বা ক্যাপাবিলিটি নাই। কিন্তু একটা জেনারেশন গ্যাপ হয়তো হয়ে গেছে। সেটার জন্য যে শুধু তরুণরাই দায়ী এটিও কিন্তু নয়, এর জন্য রাজনৈতিক নেতৃত্বও দায়ী, এবং আমাদের ধর্মীয় লিডারশিপও দায়ী, আমাদের রিলিজিয়াস লিডারশিপের পাশাপাশি আমার এডুকেশনাল লিডারশিপও দায়ী, বুদ্ধিজীবীরা দায়ী। আপনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বকে এককভাবে দায়ী করতে পারেন না। চাঁদাবাজির কথায় আসি, চাঁদাবাজি তো আসলে পাকিস্তান পিরিয়ডেও ছিল, ঘুষ দুর্নীতি ব্রিটিশ পিরিয়ডেও ছিল, আমলাতান্ত্রিকতা ওই সময়েও ছিল। অধিকাংশ আইন, এখনো 369টা আইন বোধহয় ব্রিটিশ এবং পাকিস্তান আমলের আইন বাংলাদেশে। তো ওই জিনিসগুলো যুগের পর যুগ ছিল। আপনি 80-র দশকের, এমনকি 70 দশকের একটা সিনেমা বা মুভি, নাটক আপনি দেখেন ইউটিউবে, যে আপনি দেখবেন ওইখানেও একটা যুগ আছে, কি কলিকাল পড়লো রে বাবা। আজকাল জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনি পাবেন কিন্তু 70-ও এটা পাবেন, 90-ও এটা পাবেন, এখনো এটা পাবেন। তো কাজেই
আপনি শুধু যে রাজনৈতিক সংস্কৃতিকেই দায়ী করবেন এটা নয়, আমি মনে করি যে রাজনৈতিক নেতৃত্বকে আপনি দায়ী করতে পারেন। যে যখন মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল নেতাকর্মীদের বারবার জড়িত থাকার সংবাদ প্রকাশিত হয়, চাঁদাবাজি কিংবা মারধর এই সব বিষয়, সেই ক্ষেত্রে আসলে নেতাকর্মীদেরকে মানে নেতাকর্মীরা যে এখনো এই সংস্কৃতি বদলাতে পারছে না, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজ অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি দিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবার আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। ফজলুল্লাহ বাবুল, যেমনটা আমরা আলোচনা করছিলাম, প্রধানমন্ত্রীর কথা এবং কাজের মধ্যে কিছুটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটু হলেও ছাপ আমরা দেখতে পাই। যেমন প্রতিপক্ষকে কটাক্ষ বা প্রতিপক্ষকে হুমকি ধামকি তার কথায় আমরা শুনতে পাই না। সেই ক্ষেত্রে বরং তিনি আরো চেষ্টা করেন আঘাত না দিয়ে কথা বলার জন্য। সেই ক্ষেত্রে বিএনপি তৃণমূলের রাজনীতিতে যে চিত্র নিয়ে কথা বলছিলাম, এই যে চাঁদাবাজি, মারধর, সবকিছু এখনো বিদ্যমান। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য, কাজ কি তৃণমূলের নেতাকর্মীরা অনুসরণ করতে পারে না? দেখুন, গত 17 বছরে দুইটা কারণ। যে ওই যে আপনি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন, তৃণমূলের কথা যখন বললেন, একটা ওয়ার্ডের সদস্য তো আর মাননীয় প্রধানমন্ত্রী করছেন যে চর্চাটা, এটা অতি দ্রুতই যে তার কাছে চলে যাবে 3 মাসের মধ্যে, এমনটা আশা করা সমীচীন নয়। 1, 2, গত 17 বছরে যে রাজনৈতিক সংস্কৃতি লালিত হয়েছে দেশে, যেটাকে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন এবং ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, বুদ্ধিজীবীদের মুখে বলেন, কবিদের মুখে বলেন, তথাকথিত সাংবাদিকদের মুখে বলেন, এক ধরনের একটা কালচার ইস্টাবলিশড হয়েছে 17 বছরে। এটা দ্রুত চেঞ্জ হওয়াটা একটু মুশকিল। 1, 2, বিএনপি একটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। এখানে সব ধরনের লোককে অ্যাকোমোডেট করা হয় বিএনপিতে। আপনি জানেন বিএনপিতে যেমন বামপন্থী লোকেরাও আসছে, এসে বিএনপি করেছে। বিএনপিতে সেরকম আপনি রিলিজিয়াস দলগুলো থেকেও লোকজন এসেছে, এসে বিএনপি করেছে। কাজেই বিএনপি হচ্ছে একটা না রাইটিস্ট না লেফটিস্ট, একটা মিডল দল, সবাইকে অ্যাকোমোডেট করার দল। এর মাঝে দলটার ব্যাপ্তি এবং বিস্তৃতি গত 17 বছরে খুবই গ্রাম পর্যায়ে হয়ে গেছে। এটাকে ছেঁকে ফার্দার টিউনিং করা বা কি বলবো রিফাইন করা, এটা হয়তো আরও সময় লাগবে। 6 মাস 3 মাস বলেন বা 1 বছর বলেন বা নেক্সট কাউন্সিল আমি বলবো, সেটাতে একটু সময় লেগেই যাবে। তারপরও বিএনপি আপনি দেখেছেন যে গত 5ই আগস্টের পর কত রকমের পদক্ষেপ নিয়েছে, যেটা আর অন্য কোনো রাজনৈতিক দল নেয়নি। কাজে মাননীয় প্রধানমন্ত্রীর আমার মনে হয়েছে যে এই শহীদ জিয়ার যে আদর্শ, সেটা হচ্ছে দেশ গড়া, মানুষের জন্য ভালো কাজ করা, সাধারণ মানুষকে দেখা, মানুষের দুঃখের সময় মানুষের সাথে থাকা এবং দেশপ্রেম নিজের মধ্যে নিয়ে আসা। এই জিনিসগুলো হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন, এটা হয়তো তৃণমূলে যেতে আমি মনে করি 6 মাস 1 বছর। আরেকটা ছোট্ট করে জানতে চাই আরেকটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে যেহেতু রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলছি, 5ই আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি, সেখানে ফ্যাসিজমের কথা নিশ্চয়ই চলে আসে। সেই ক্ষেত্রে যখন এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হয় যে বিএনপি আসলে ফ্যাসিস্টদের পথেই হাঁটা শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি যদি পরিবর্তন না আসে তাদেরকে তাদের ক্ষমতা ছাড়তে হবে, এমনটা বেশ কিছু মন্তব্য আমরা দেখেছি। সেই ক্ষেত্রে তারাও কি আসলে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়নি, বিএনপি সরকারের এটাকেই ব্যাখ্যা করতে চাচ্ছেন? না দেখুন, আপনি বললেন রাজনীতি তো আসলে সাংবাদিকতা নয় কিংবা রাজনীতি শিক্ষকতাও নয়। রাজনীতি রাজনীতিতে অনেক ধরনের কথা থাকবে এবং বিরোধী দল সবসময় অ্যাটাক করবে সরকারি দল। ফ্যাসিস্টদের পথে হাঁটছে, এটা একটা বড় ধরনের ট্যাগ না? আপনি কি বলবেন? হ্যাঁ, তারা তো বলবেই এটা। বিচারক কে এখানে? হু উইল জাস্টিফাই whether they are right or wrong? The judge is mass people, সাধারণ জনতা। তো এটা সাধারণ জনতা কখন জাজমেন্ট দেয়? প্রত্যেক 5 বছর পর পর। ওইটার জন্য অপেক্ষা করতে হবে এবং সেটাই হচ্ছে ডেমোক্রেটিক ভাষা। এখন বিরোধী দল
অনেকভাবে, যেমন আমাদেরকে ইতিমধ্যেই বলেছে, এবং আমি এটার মধ্যে কোনো অন্যায় কিছু দেখিনি, যে তারা বলেছে যে হ্যাঁ চলে যাবে, আর বেশি দিন সময় দেওয়া হবে না। আরো দু একজন নেতা আরো এক ধাপ এগিয়ে বলেছে যে একটা দিল্লিতে গেছে, আপনারা কোথায় যাবেন, আপনারা জায়গা চুজ করে নেন। এইসব পলিটিক্যাল রেটরিক এগুলো থাকবে, এটি কিন্তু রাজনীতির সৌন্দর্য। কিন্তু হ্যাঁ, কদর্য যেন না হয়ে ওঠে সৌন্দর্যটাকে, ভাষাটা যেন সুন্দর থাকে, সভ্যতা ভব্যতা রেখে যেন আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা তাদের প্রতিপক্ষও কিন্তু একটা পক্ষ, এটা বুঝতে হবে। কারণ সব পক্ষের সাথেই রাজনীতির সব পক্ষের উঠা বসা এবং কথা বিতর্ক এবং কি বলবো ভাবের আদান প্রদান এবং বিরোধিতা করা এবং সতর্কতা করা, মতের সাথে মিল এবং অমিল সবকিছুই কিন্তু রাজনৈতিক সৌন্দর্যের অংশ। কাজেই এই রাজনৈতিক নেতৃবৃন্দ আরেকটা রাজনৈতিক দলকে অ্যাটাক করবে, এটা খুব স্বাভাবিক। জি। ফরিদুল হক, দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, যেমনটা ফজলে হুদা বাবুলকে জিজ্ঞেস করছিলাম, যে এই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বিষয়ে, যেখানে এনসিপি এবং জামায়াত দুই পক্ষ থেকে আমরা যে বক্তব্য শুনতে পাই যে বিএনপি সরকার ইতিমধ্যে ফ্যাসিস্টদের মতো করে হাঁটা শুরু করে দিয়েছে, ক্ষমতা নিয়েও কথা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল? অ্যাটাকিং যে বক্তব্যের কথা ফজলে হুদা বাবুল বলছিলেন, সেটি কি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে সীমাবদ্ধ, বা এই বক্তব্য কেন? সেই সাথে জানতে চাই, ক্ষমতার বাইরে যখন রাজনীতিকরা থাকেন, তখন তাদের মুখে আমরা ক্ষমতায় যাওয়ার আগ মুহূর্তে বিভিন্ন উদারনৈতিক কথা শুনতে পাই, অর্থাৎ অনিয়ম, দুর্নীতি কিংবা অন্যায়, এইসবের বিরুদ্ধে তারা কথা বলে। কিন্তু ক্ষমতায় গেলে আমরা দেখি তারা একই ধরনের কাজে লিপ্ত হয়। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন, তাদের বিরুদ্ধেও বেশ কিছু এমন অন্যায় অনিয়মের অভিযোগ শোনা যায়। সেই ক্ষেত্রে এই যে রাজনীতিকদের কথা এবং কাজে এখানে মিল নেই কেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটা নিন্দা জানাই, যেহেতু লাইভে আছি। বিরতির সময় আমি খবর পেলাম যে আপনারা জানেন যে আমাদের জুলাই পদযাত্রা চলছে। সেই পদযাত্রা পরবর্তী সমাবেশ চলছিল কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে সাভারে। ওইখানে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ আমাদের কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সমাবেশ চলাকালীন অবস্থায় একেবারে সমাবেশের যে জনতার মধ্যে একটা বোমা হামলা হয়েছে, কয়েকজন সম্ভবত আহত, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। তো আমি প্রথমত এটা নিন্দা জানাই এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে করে তারা খুব দ্রুততম সময় প্রশাসন তৎপর হয়। আমাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যাতে প্রত্যেকটা জায়গাতে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা হয়। আমাদের এটা রাজনৈতিক কর্মসূচি এবং আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনতা যারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবে, তাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের এবং রাষ্ট্রের, তারা যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করে। এরপর আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে কি বলে যে মানে বিরোধী দল বলছে, এটাকে আসলে শুধুই বলার জন্য বলা কিনা। এখন দেখেন, ফ্যাসিস্টদের মতো চলার ব্যাপারে কয়েকটা জায়গা থেকে আপনার দেখতে হবে। যেমন ধরেন শেখ হাসিনা, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইভেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাদের সম্পর্কে কি ধরনের বক্তব্য দিতেন এটা কিন্তু আমরা জানি। এটা একটা ফ্যাসিস্ট বক্তব্য, এটা একটা জায়গা। তাদের পক্ষে বুদ্ধিজীবীরা, মিডিয়ার লোকেরা এবং হচ্ছে যে ধরেন কালচারাল যারা ইন্ডাস্ট্রির লোকেরা, তারা কিভাবে সম্মতি উৎপাদন করতো সেটা আমরা জানি। এটা আরেকটা জায়গা। এখন ধরেন এই বক্তব্য এখন সরকারি দল দিচ্ছে না, এই ধরনের কালচারাল ফ্যাসিজম করছে না, কিন্তু ফ্যাসিবাদ হয়ে উঠতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে, যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো লাগে। সেই কাঠামো পরিবর্তনের লড়াই কিন্তু আমাদের জন্য একটা প্রধানতম লড়াই। ওই জায়গাতে আসলে আমরা দেখছি যে এইখানে সরকারি দলের আন্তরিকতা কিংবা এইখানে সরকারি দলের কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি আপনাকে জাস্ট দুইটা উদাহরণ দিই। গণভোট হয়েছে, গণভোটে স্বয়ং প্রধানমন্ত্রীও চেয়েছেন, 70% মানুষ গণভোট দিয়েছে এবং গণভোটে যখন 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, ওইটা আপনার জন্য ভার্ডিক্ট। আপনি যদি গণতন্ত্র মানেন, ওই অনুযায়ী আপনাকে চলতে হবে, খুব সিম্পল। এখানে অন্য কোনো যুক্তিতর্ক নাই। 2 নম্বর জায়গাটা হচ্ছে যে আপনি জুলাই সনদে ঐক্যমত করেছেন, সিগনেচার করেছেন, সেই ইশতেহার প্রকাশ করেছেন, ইশতেহার মধ্যে বলেছেন নির্বাচনের আগে যে আমি এটা পালন করব। বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিয়েছে আপনার ইশতেহার দেখে। এখন এই ভোটে জেতার পরে
আপনি ওই অধ্যাদেশগুলো যেগুলো সংস্কারের সাথে রিলেটেড, যেগুলো আসলে ফ্যাসিবাদিক কাঠামোর জন্য উপযুক্ত যে অধ্যাদেশগুলো, এই ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো আপনি বাতিল করে দিয়েছেন, এগুলো আপনি করতে চান না। এই যে প্রবণতা, এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা, মানে ফ্যাসিবাদী ক্ষমতা কাঠামোকে টিকে রাখার প্রবণতা। এখন ফ্যাসিবাদী প্রবণতার ভেতরে অনেকগুলো ভাগ আছে, কিন্তু শুধুমাত্র বক্তৃতা ভালো বললেন কিন্তু আপনি কাঠামোটা রাখলেন পুরনো, তাহলে আপনি ধরেন কাঠামোর দিক থেকে আপনি ফ্যাসিবাদী, বক্তৃতার দিক থেকে আপনি গণতান্ত্রিক, অসুবিধা নেই। সো এইটা হচ্ছে যে জায়গাটা। একটা জায়গা হচ্ছে যে আপনি এটা বলেছেন যে কি বলে যে দুর্নীতির অভিযোগ এসছে। দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে আমি মোটা দাগে বলি, সেটা হচ্ছে যে এই যে অভিযোগগুলো এসছে এইটার ভেতরে মানে যদি সত্যাসত্য কিছু থেকেও থাকে, এত বেশি রকম এইখানে ফটোকার্ড ব্যাশিং করা হয়েছে, ছোট একটা ঘটনাকে এত বড় করিয়ে দেখানো হয়েছে, তাতে করে যে মূল জিনিসগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে। আমি আপনার দুইটা ঘটনা বলি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং হচ্ছে যে আমাদের একজন নেতা গাজী সালাউদ্দিন তানভীর, দুইজনের ব্যাপারে কয়েকশো কোটি, একজনের ব্যাপারে 300 কোটি আর একজনের ব্যাপারে 400 কোটি, আবার ঠিক ফিগারটা মনে নেই, কিন্তু 100 কোটির নিচে কোনো গল্প নাই। এই ধরনের মানে দুর্নীতির অভিযোগ করা হলো। এটা দুদকে গেল, দুদক তাদের পাসপোর্ট জব্দ করেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা করেছে এবং তারা কিন্তু দীর্ঘ সময় নিয়ে এটা তদন্ত করেছে। কিন্তু যখন এটা গেল, সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াতে এটা ছেয়ে গেছে। কিন্তু এরপরে দুদক যে এটাকে ক্লিন চিট দিয়েছে, আমার ধারণা আপনি এটা জানেন না, দুইজনকে দুদক ক্লিন চিট দিয়েছে, কিন্তু ওইটার মিডিয়াতে আসেনি। কিন্তু আমি তারপরেও বলবো যে এখন যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, এখন অন্য একটা সরকার এসেছে, সেদিন পার্লামেন্টে জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে ইন্টারিম আমলের শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আমি এটার সাথে একমত, অবশ্যই প্রকাশ করা উচিত। কারণ আমরা যারা এত কিছুর মধ্য দিয়ে, আমি মনে করি যে লক্ষ লক্ষ মানুষ, যারা পরিবর্তনকামী মানুষ রাস্তায় নেমেছিল, তারা তো এই ধরনের কাজ করে নেই। গুটি কয়েক মানুষের দায় কেন পুরো এই ছাত্র জনতা নিবে? এটা তো হতে পারে না। যদি কেউ করে থাকে তাদেরকে ওপেন করা উচিত, তাদেরকে বিচার করা উচিত, খুব সিম্পল। কিন্তু ওই গুটি কয়েকজনের দায় দিয়ে পুরো একটা মানে জেনারেশনকে, পুরো একটা গোষ্ঠীকে ভিলিফাই করা, এইটা হওয়া উচিত না। তো এখন এই জায়গাতে আমি খুব মানে পরিষ্কার এটার ব্যাপারে কোনো রকম কোনো ইয়ে নাই। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু ইন্টারেস্টিংলি মনে করে দিই, আমাদের ট্রফি মন্ত্রী, আমাদের একজন ট্রফি মন্ত্রী আছে কিন্তু খুব, যিনি হচ্ছেন গিয়া দাবি করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে জুলাই গণ অভ্যুত্থানের ট্রফি প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে এসেছেন, এবং উনি আবার নাকি খুবই পাওয়ারফুল মন্ত্রী। যিনি দাবি করছেন পাওয়ারফুল মন্ত্রী, একেবারে জনসভার মধ্যে ঘোষণা দিয়ে, আমি মনে করি উনি আবার অনেক পাওয়ারফুল মন্ত্রী। সালাউদ্দিন আহমদ সাহেব দাবি করছেন যে উনি খুবই পাওয়ারফুল মন্ত্রী। আমি মীর শাহ আলমের কথা বলছি। আজকে রিপোর্ট দেখলাম যে ওনার স্থাবর সম্পদ নাকি 8 গুণ বেড়েছে 4 মাসে। তার মানে আগে আমরা যেটা দেখতে পেতাম যে ধরেন সংসদ সদস্যদের 400 গুণ সম্পদ বৃদ্ধি। বাউল ভাইয়ের সংসদ সদস্য, বাউল ভাইটাও ধরেন এগুলো খোঁজখবর আমাদের নিতে হবে পরবর্তীতে, যে উনিও তো সংসদে গেছেন, কি কোন ম্যাজিকে সংসদ সদস্য হলে যে এখানে না কোন ম্যাজিকে সংসদে গেলে এভাবে সম্পদ বাড়ে, এটা আসলে বোঝা দরকার। এবং এই জায়গাতেই দেখেন, এইখানে আমি আরেকটা কথা বলে শেষ করি। এই যে শ্বেতপত্র প্রকাশের কথা বলে সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বললেন যে প্রধানমন্ত্রীকে উনি অনুরোধ জানালেন যেন উনি প্রধানমন্ত্রী যাতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। আমরা ওরকম দুর্নীতি দমন কমিশন চাই না, যে এই দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবে। সারা পৃথিবীতে অ্যান্টি কারাপশন কমিশনের কাজ হচ্ছে মানে নির্বাহী বিভাগের নজরদারি করা। এবং আমি মনে করি বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন এমনভাবে সংস্কার করা উচিত, এমন আইন করে করা উচিত, এই অ্যান্টি কারাপশনের কাজ হবে শুধুমাত্র যে সময়ে বাবুল ভাইরা যখন পার্লামেন্টে থাকবে, শুধুমাত্র বাবুল ভাইয়ের সম্পদের হিসাব রাখা। মানে পার্লামেন্ট মেম্বারদের সম্পদের হিসাব যদি ঠিকঠাক রাখা হয় এবং ওনাদের সম্পদ যদি বাড়ে, এটা যদি পাবলিকলি ওপেন করে দেওয়া হয়, তাহলে পার্লামেন্ট মেম্বারদের দুর্নীতি কমে যাবে। পার্লামেন্ট মেম্বাররা যদি দুর্নীতি করতে না পারে, আমি নিশ্চিত, আমি যদি পার্লামেন্টে যাই, অন্যদের কথা আমি জানি না, বাবুল ভাই কতটুকু উদার আমি জানি না, কিন্তু ওনারা যদি দুর্নীতি করতে না পারে, কেউ দুর্নীতি করতে পারবে। তার আগে একটু পার্লামেন্ট মেম্বার যেহেতু প্রসঙ্গ টানলেন, সেক্ষেত্রে নিয়ে একটা কথা বলতে চাই। 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেবেন হাসনাত আব্দুল্লাহ। তার নিজ সংসদীয় আসনে লুটতরাজ এবং অর্থনৈতিক অপরাধ এখন ওপেন সিক্রেট, এমনটা বলা হয়। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে শাপলাকলিতে ভোট দিতে হবে এমন শর্ত জুড়ে দিয়ে মসজিদ সংস্কার করে দেবেন নিজের ব্যক্তিগত তহবিল থেকে, এমন আশ্বাস তিনি সেখানকার যে সাধারণ মানুষ তাদেরকে দিয়েছেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ তিনি এমপি বনে গিয়েছেন, কিন্তু যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটি আসলে তিনি বাস্তবায়ন করেনি। যখন চারদিকে সমালোচনা শুরু হয়, ঠিক কয়েক মাস পর নিজস্ব নেতাকর্মীদের পাঠিয়ে দায়সারা কাজ করে দেন এই সংসদ সদস্য এবং স্থানীয় এক ব্যক্তি, সেখানকার স্থানীয় একজন ব্যক্তি
তিনি বলেছেন যে তিনি শুনেছেন 11,80,000 টাকা আসছে, কাজ করেছে মাত্র 3.5 লাখ থেকে 4 লাখ। এটির উত্তর আপনার কাছে নেব, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আমন্ত্রণ আরও একবার কঠিন কথা সহজে অনুষ্ঠানে। ফরিদুল হক, যেমনটা বলছিলাম, আসলে ছোট্ট করে যদি জানতে চাই, মসজিদের অর্থ বরাদ্দে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যেই টেন্ডার নৈরাজ্য, এটা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে স্থানীয় একজন ব্যক্তি যেই ক্লেম করেছে, সেটি নিয়ে আপনি কি বলবেন? না, আমার ব্যাপারটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর ব্যাপারে এই ধরনের অভিযোগ করে হাসনাত আবদুল্লাহকে ইয়ে করা, একটা নিউজের উপরে বেসিস করে তো জিনিসটা বলা যায় না। আমি তো পুরো জিনিস ফ্যাক্টগুলো আমার কাছে নেই। তবে হাসনাত আবদুল্লাহর যেটা প্র্যাকটিস, এটা খুব শীঘ্রই দেখবেন যে উনি নিজে একটা ভিডিও করে এটার সমস্ত হিসাব কিতাব দিয়ে দিয়েছেন, কিংবা এটার কাউন্টার উনি দিয়েছেন। এটা আমরা সেটা সেই পর্যন্ত অপেক্ষা করি, কারণ ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ কিন্তু আমি বলবো যে মানে হিসাব দেওয়ার ক্ষেত্রে একজন অগ্রগামী সংসদ সদস্য, যা যা তার ইয়ের মধ্যে আছে। সো আমরা আশা করি যে এটা ওনার কাছ থেকে আমরা প্রপার জবাব পাবো, আমরা অপেক্ষা করি। জি, শরীফুজ্জামান শরীফ, আমাদের রাজনৈতিক স্লোগান যেগুলো নিয়ে আসলে আমরা সবসময় দেখি খুবই সমৃদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা 8-এর দশকের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্লোগান মানুষকে সবসময় উজ্জীবিত করেছে, আমরা তেমনটা দেখেছি। এখন এই 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে রাজনৈতিক স্লোগান বলুন কিংবা ভাষায় আমরা যে পরিবর্তন দেখেছি, যা অনেক সময় আমরা দেখেছি 80% সময়ে দেখেছি যে শালীনতার যে মাত্রা সেটি অতিক্রম করেছে। রাজনীতির ভাষা এবং স্লোগান আপনার মনে হয় কেমন হওয়া উচিত? ধন্যবাদ। প্রথমত বলি, কোথাও যদি বন্যা হয়, বন্যার সঙ্গে যেমন আবর্জনাও আসে, পলিমাটিও আসে। আপনি কোনটা ব্যবহার করবেন এটা আপনার উপরে। আমাদের আলোচনাগুলো শুনলেন, আমার এখনো পরিষ্কার মনে আছে সিপি গ্যাং, আওয়ামী লীগের বিশেষ বিবেচনায় গঠিত সিপি গ্যাং শহীদ মিনারে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, পিয়াস করিমের লাশের ভার বইবে না শহীদ মিনার। অর্থাৎ তারা ঠিক করে দিয়েছিল শহীদ মিনারে কে যেতে পারবে, কে পারবে না, কার লাশ যাবে, কার লাশ যাবে না। এবং এই সংস্কৃতিকে মানুষ বিদায় জানিয়েছিল 24শে আগস্টে। আমরা সেই সংস্কৃতির পরিবর্তনের কতটুকু এগিয়েছি এটা নিয়ে আমরা আলোচনাটা করছি। আমি জুলাই অভ্যুত্থানটাকে বন্যার সাথে তুলনা করছি, আপনি সেটিকে কাজে লাগাতে পারেননি। ফরিদ আমাদের খুব ঘনিষ্ঠ, অনেক দিন ধরে অনেক বিষয় আমরা একমত। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতা, সালাউদ্দিন আহমেদকে সোশ্যাল মিডিয়ায় শিলং সালাউদ্দিন নাম দেওয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি যারা তৈরি করলো, মির্জা আব্বাসকে ইন্ডিকেট করে যেভাবে গত কয়েক মাস বা বছর যে প্রচারণাটা চালানো হয়েছে, চাঁদাবাজের তালিকায় তাকে যেভাবে তোলা হয়েছে, এটাকে কি আপনি সংস্কৃতি বলেন? আপনি কি প্রমাণ হিসাবে যারা এই কাজগুলো করেছে কারো মুখ থেকে কি আপনি প্রমাণ দেখেছেন? না। তার মানে হলো জুলাইয়ের পরে আমাদের এখানে যে হারমোনিটা তৈরি করার কথা ছিল, বরং আমরা এখানে অসভ্যতার চাষ করেছি। কোনো রকমের কোনো অস্বস্তি ছাড়া আমি নারী পুরুষ সিনিয়র জুনিয়র যার সামনে যে কোনো ধরনের শব্দ, আরে আমাদের এই সোসাইটিটা এখন পর্যন্ত কতগুলো মোরাল পজিশনের উপরে এখনো টিকে আছে। আমি এখনো গ্রামে গেলে আমি যখন দোকানের সামনে বসি, আমার এলাকার কোনো মুরব্বীকে দেখলে আমি উঠে দাঁড়াই। আমরা এটা করি। আমাদের সোসাইটিটা কতগুলো এই ধরনের বোধের উপরে, মূল্যবোধের উপরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা জায়গায় আমরা আঘাত করেছি। শিক্ষকদেরকে, আপনার রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, গত 1.5 বছরে, আমি অন্তর্বর্তীকালীন সময়ের কথা বলছি, একজন শিক্ষককে ডেকে ধরে তাদের উপরে যে আচরণটা করা হয়েছে, এটা কি সভ্য জগতে কখনোই কাঙ্ক্ষিত? না। আমাদের কি করণীয় ছিল? আমাদের করণীয় ছিল, আপনি বাবুলকে জিজ্ঞেস করেছেন, বাবুল সাহেবকে, যে আমাদের প্রধানমন্ত্রী কতগুলো, আমি আসার আগে দেখলাম যে সরকার একটা নির্দেশনা দিয়েছে, কতগুলো প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের উপরে 3টা বই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ওই বই চলবে না। তিনি তোষামোদীর রাজনীতিকে একটা সংকটের মুখে ফেলে দিয়েছেন। তোষামোদের রাজনীতিকে, যে পলিটিশিয়ানরা তোষামোদি পছন্দ করে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন একের পর এক। কালকে বলেছেন ছবি ব্যবহার করা যাবে না, কিন্তু তার কর্মীদের কাছে এই মেসেজটা কি যাচ্ছে?
তিনি নিতে পারছেন এই না। প্রশ্নটিই করেছিলাম। তার অর্থ হচ্ছে যে একটা ট্রেন, তার একটা ইঞ্জিন থাকে, তার কতগুলো বগি থাকে। ইঞ্জিন ছাড়া যেমন ট্রেনটার কোনো দাম নেই, আবার বগি ছাড়া ওই ইঞ্জিনটার কোনো কাজ নেই। সুতরাং এই জায়গায় যে সমন্বয়টা দরকার, সেই সমন্বয়টা এখনো হয়নি বলে গুলিস্তানে এখনো চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল হচ্ছে, হয়নি বলে আমরা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো একের পর এক দেখছি। সেদিন বরিশালে যে ঘটনাটা দেখলাম, বিএনপি তার রাজনৈতিক সংস্কৃতিতে প্রধানমন্ত্রী যে পরিবর্তনের চেষ্টাটা করছেন তার সমস্ত কর্মীর কাছে যায়নি এই কারণে আপনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনটা করতে পারেননি। গত 1.5 বছরে আমরা যাকে নেতা মেনেছিলাম, আমাদের যিনি ইমাম ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমি বলছি, সারা পৃথিবীতে তিনি যে বক্তৃতা করেন, বেশিরভাগ বক্তৃতা করেন তিনি তরুণদের উদ্দেশ্যে। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গত 1.5 বছরে তিনি একটি বারের জন্য বাংলাদেশের তরুণদেরকে মুখোমুখি হয়েছেন? কোন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে তিনি একটা কথা বলেছেন? জি, সেই প্রশ্নগুলো রাখতে চাই ফজলুদ্দীন বাবুল আপনার কাছে। প্রধানমন্ত্রী যে পরিবর্তন আনতে চাচ্ছেন সেটি কেন আসলে নেতাকর্মীদের কাছে যাচ্ছে না, বা এই যে সমন্বয় নিয়ে শরীফুজ্জামান শরীফ বলছিলেন সেই সমন্বয় এখনো হচ্ছে না কেন, আসলে বাধা কোথায়? আপনি ছোট্ট করে আমাদেরকে না, হচ্ছে না এটা বলতে পারবো না, হচ্ছে, ব্যত্যয় ঘটছে কোথাও কোথাও। হচ্ছে কিভাবে? আমাদের মতো নেতারা এখন আর বড় চেয়ারে আমরা বসি না, কারণ প্রধানমন্ত্রী বড় চেয়ারে বসেন না। আমরা নিজেরা বলছি ভাই ব্যানারে আর আমাদের ছবি দিবা না, কোন প্রধানমন্ত্রী দিচ্ছেন না। এখন 400, আমি একটা উপজেলা বিএনপির সভাপতিও বটে, এখন 492টা উপজেলা এবং একটা উপজেলার সভাপতি হয়তো নিজের ছবি দিয়ে করছে। এটা তো মানে এখন প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি তো রাতারাতি পরিবর্তনের বিষয় না। সংস্কৃতি বিষয়টা তো হচ্ছে 1 বছরের না, সংস্কৃতি বিষয়টা 6 মাসেরও না, সাংস্কৃতিক বিষয়টা আসলে 2 বছরের না। সংস্কৃতি বিষয় হচ্ছে দীর্ঘদিনের লালিত অভ্যাস কে আমরা সংস্কৃতি বলতে পারি। তো দীর্ঘদিন বলতে আপনি কতদিন বোঝাবেন? 5 বছর, 7 বছর, 10 বছর? হ্যাঁ, 17 বছর একটা সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিগুলো ভাঙা হচ্ছে, যেটা শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে প্রধানমন্ত্রী অনেক কিছু করছেন, এমনকি নিজেদের জিয়া পরিবারের নামও পাঠ্যপুস্তকে রাখছেন না। ঠিক আছে, এ তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই ছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস। সো প্রত্যেকটা প্রধানমন্ত্রী যেভাবে চলছেন প্রত্যেকেই বিভিন্ন রকমের সমস্যার উপর পড়বে। সমাজের যে নৈতিক কথা বলেছেন সহ-আলোচক শরীফুজ্জামান, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের গ্রামের সেই সংস্কৃতিগুলো অনেকটাই ভেঙে গেছে, কিন্তু চর্চা নেই এমন নয়। এটার জন্য সময় দিতে হবে। আমার মনে হয় ডেমোক্রেটিক ওয়েটাকে আমরা যদি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা যদি বেশ কয়েকটা গণতান্ত্রিকভাবে আমরা যদি নির্বাচনের সরকারের উপর নির্ভর করতে পারি, জনগণের উপর ক্ষমতাটা আমরা দিতে পারি, আমার মনে হয় এটা এই সংস্কৃতিটা পাল্টে সুস্থ ধারার সংস্কৃতির জন্ম হবে। জি, ফরিদুল হক, একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, একদমই শেষ পর্যায়ে আমরা কিছু যুক্ত করবেন কিনা, 10 সেকেন্ডে একটু শেষ করুন। না, মানে সংস্কৃতির ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের সবাইকে এখানে ঐক্যবদ্ধভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা স্বীকার করতে হবে যে আমাদের সংস্কৃতি একটা ডিফারেন্ট জায়গাতে, বেটার জায়গাতে নিতে হবে এবং প্রত্যেককেই সহনশীল আচরণ করতে হবে। মানে আমাদের রাজনৈতিক বিরোধকে আমরা কিভাবে মানে চ্যানেলাইজ করব, সেটার জন্য আমাদের একটা প্রক্রিয়া খুঁজে বের করতে হবে। যে আমি এইখানে প্রচণ্ড সমালোচনা করব বাবুল ভাই, কিন্তু ওনার সাথে আমার যে শ্রদ্ধা ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কটাও সাথে সাথে থাকবে। এই যে জায়গাটা একই সাথে এইটা আমরা হারিয়ে ফেলেছি, এটা আমাদেরকে এখন আবার খুঁজে বের করে রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, আমি মনে করি রাজনীতিবিদদের এটার একটা অন্যতম প্রধান দায়িত্ব, কারণ রাজনীতিবিদরা সমাজ কিংবা রাষ্ট্রকে নেতৃত্ব দেন। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।